মিডিয়া, হচ্ছে হ্যাক মিডিয়া, আর একটা হচ্ছে HDPREMJ। এই দুটা একটু আমাদের আগে থেকে আলোচনা করে আইডিয়া রাখতে হবে, যাতে করে আমরা পরের পড়াটা বুঝতে পারি। একই সাথে দুটা পাথওয়ে আমাদের জানতে হবে। নাম্বার ওয়ান পাথওয়ে হচ্ছে ডি নভো পাথওয়ে। এগুলো পরেও আছে, বাট এগুলোর এক্সপ্লেনেশন করতে গেলে শুরু কোনটা শেষ কোনটা বোঝা কঠিন, তো আগে থেকে একটু মেইন জিনিসগুলো জেনে রাখতে হবে। আমাদের পাথওয়ে দুইটা আছে, ডি নভো পাথওয়ে এবং সালভেজ পাথওয়ে। তো আমি একটু এই প্রথমে এগুলা নিয়ে একটু কথা বলি, লিখে রাখলাম। হ্যাক মিডিয়ামের মধ্যে একটা এখানে হ্যাক মিডিয়ামের যেটা, এই যে এখানে যেটা, এর মিনিংটা হচ্ছে অ্যামিনোটেরিন। বানানটা একটু অন্যরকম। বানানে দেখো একটা পি আছে, পিটা সাইলেন্ট থাকে, সেটা হচ্ছে অ্যামিনোটেরিন। অ্যামিনোটেরিন যেটা করে, অ্যামিনোটেরিনের ফাংশনটা একটু লিখে রাখো। অ্যামিনোটেরিন যেটা করে, এটা ডিএনএ সিনথেসিসকে ইনহিবিট করে। এটা লিখে রাখো, অ্যামিনোটেরিন ইনহিবিটস ডি নভো পাথওয়ে। ডি নভো পাথওয়ে অ্যাকচুয়ালি এটা ইনহিবিট করা হচ্ছে টেট্রাহাইড্রোফোলেট রিডাকটেজ নামে একটা এনজাইম, এবং এই এনজাইমটা ইনহিবিট করলে আলটিমেটলি ডি নভো পাথওয়েটা ইনহিবিটেড হয়ে যায়, অর্থাৎ ডি নভো পাথওয়েটা চলতে পারে। আর ডি নভো পাথওয়ে না চলতে পারলে ডিএনএ সিনথেসিস হয় না। এটা জাস্ট লিখে রাখি, ডি নভো পাথওয়ে ইনহিবিটেড। তাই আবারও বলি, হ্যাক মিডিয়ামের ভেতরে এইচ এর মিনিংটা হচ্ছে হাইপোজ্যান্থিন, এর মিনিং হচ্ছে অ্যামিনোটেরিন, আর সি এর মিনিং হচ্ছে থাইমিডিন। সবগুলোর মিনিং, সবগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামিনোটেরিন। কারণ কি, অ্যামিনোটেরিনের কাজ হচ্ছে সেটা টিএইচএফআর মানে টেট্রাহাইড্রোফোলেট রিডাকটেজ, এই এনজাইমকে সে ইনহিবিট করে। এই এনজাইমটা যখন ইনহিবিট হয়ে যায়, তখন ডিএনএ সিনথেসিসটা বন্ধ হয়ে যায়। কোন পাথওয়েতে বন্ধ হয়? ডি নভো পাথওয়েতে বন্ধ হয়। আর আরেকটা এনজাইমের নাম আমাদের মনে রাখতে হবে, এইচডিপিআরটি হচ্ছে শর্ট ফর্ম। ফুল ফর্মটা তোমাদের স্লাইডে লেখা আছে, এটা এখন লেখা লাগবে না। ফুল ফর্মটা হচ্ছে হাইপোজ্যান্থিন গুয়ানিন ফসফো রাইবোসাইল ট্রান্সফারেজ, অনেক বড়। এটার মূল কাজ কি সেটা একটু লিখে রাখতে হবে, যে দিস ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইন সালভেজ পাথওয়ে, সালভেজ পাথওয়ে অফ ডিএনএ। এই এনজাইমটা যদি না থাকে, তাহলে সালভেজ পাথওয়ে কাজ করবে না। এটা হচ্ছে মূল কথা। সালভেজ পাথওয়ের জন্য এনজাইমটা খুবই গুরুত্বপূর্ণ, তার মানে এই এনজাইম না থাকলে সালভেজ পাথওয়ে কাজ করবে না। প্রথম কথা। আচ্ছা, আর যে দুইটা পাথওয়ের কথা আমি বলছি, একটা হচ্ছে ডি নভো পাথওয়ে এবং আর একটা হচ্ছে সালভেজ পাথওয়ে। দুইটা পাথওয়ের মাধ্যমেই হচ্ছে ডিএনএ সিনথেসিস হয়। যদি কোনো কারণে এই দুটা পাথওয়ে বন্ধ হয়ে যায়, তাহলে ডিএনএ সিনথেসিস হবে না। এখন আমরা একটু সামনের দিকে যাই, তাহলে আমরা বাকি পড়াটা বুঝতে পারবো। সরাসরি একটু এইখানে চলে আসি, এখানে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনোক্লোনাল অ্যান্টিবডি আমরা কিভাবে তৈরি করতে পারি। অ্যান্টিবডি তৈরি করার জন্য প্রথমে বাল্ব সি নামে এক ধরনের মাউস থাকে, সেই মাউস গুলাকে আমরা ইমিউনাইজ করি। ইমিউনাইজ করি কি দিয়ে? যেই রোগের এগেনস্টে আমি অ্যান্টিবডি তৈরি করব, সেই রোগের এগেনস্টে। তো ইমিউনাইজেশন করার পরে ওই মাউসের যে স্প্লিন, সম্ভবত বাংলায় প্লীহা বলা হয়, তো ওই মাউসের যে স্প্লিন আছে, সেই স্প্লিন গুলাকে আমরা কালেক্ট করি। এবং মনে রাখার বিষয়, স্প্লিনের মধ্যেই হচ্ছে তোমার বি সেল গুলা থাকে, যারা অ্যান্টিবডি প্রডিউস করে। তাহলে এটা একটু নোট ডাউন করে রাখা যেতে পারে, যে স্প্লিন সেল গুলার মধ্যে বি সেল থাকে, যে বি সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এই স্প্লিন গুলার মধ্যে বি সেল থাকে, যে বি সেল গুলা অ্যান্টিবডি তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে অ্যান্টিবডি তৈরি করতে পারে হচ্ছে স্প্লিন সেল গুলো। আর এদিকে যেহেতু এই বি সেল গুলার লাইফ টাইম খুবই কম, তাহলে লাইফ টাইম ইনক্রিজ করার জন্য আমরা যেটা দিই, ক্যান্সারাস সেল দিই। তো ক্যান্সারাস সেল গুলো হচ্ছে আমাদের মাইলোমা সেল। তো এই ক্যান্সারাস মাইলোমা সেল আর এই বি সেল যেগুলোর মধ্যে থাকে স্প্লিন সেল, অনেক সময় এগুলোকে স্প্লিনোসাইটও বলা হয়, স্প্লিনোসাইট। এদেরকে আমরা যেটা করি, ফিউশন করি, মানে জোড়া লাগাই। তো জোড়া লাগাই কার সাপেক্ষে? পিইজির সাপেক্ষে। পিইজি হচ্ছে পলিইথিলিন গ্লাইকল। তো পিইজি দিয়ে যখন তাদেরকে জোড়া লাগানো হয়, যে হাইব্রিড সেলটা তৈরি হয়, তার নাম হচ্ছে হাইব্রিডোমা সেল। এখন এই
হাইব্রিডোমা সেলকে যখন ফ্যাট মিডিয়ামে নেওয়া হয়, আমি একটু আগে পরে আসলাম যে ফ্যাট মিডিয়ামের মধ্যে কি থাকে, ফ্যাট মিডিয়ামের মধ্যে অ্যামিনোটেরিন থাকে, এবং এই অ্যামিনোটেরিনটা ডি নোভো পাথওয়েকে ব্লক করে দেয় বা ডি নোভো পাথওয়েকে ইনহিবিট করে দেয়। তাহলে আমরা যদি একটা ছবি দেখি এখানে, এখানে যদি একটা ছবি দেখি, এই ছবি পুরোটাই আমি এক্সপ্লেন করবো, আগে নিচের অংশটা বুঝাই। এখানে দেখতে পাচ্ছি হাইব্রিডোমা সেলকে যখন হ্যাট সিলেকশন করা হয়েছে, মানে হ্যাট মিডিয়াতে দেওয়া হয়েছে, তখন প্রত্যেকটা অংশে দেখো ডি নোভো পাথওয়েটা ব্লক হয়ে গেছে। আপাতত স্যালভেজের দিকে কেউ তাকায়ও না, আপাতত হাইব্রিডোমা সেল হ্যাট মিডিয়ামে দেওয়ার কারণে ডি নোভো পাথওয়ে যে ব্লক হয়ে গেছে এইখানে ফোকাস করো। তো ডি নোভো পাথওয়েটা কেন ব্লক হয়েছে আমি আবারও বলি, হ্যাট মিডিয়ামের মধ্যে থাকে অ্যামিনোটেরিন, অ্যামিনোটেরিনটা ব্লক করে টেট্রাহাইড্রোফোলেট রিডাকটেজকে। টেট্রাহাইড্রোফোলেট রিডাকটেজ ব্লক হয়ে গেলে ডি নোভো পাথওয়ে আর কাজ করতে পারে না, তো এর মাধ্যমে ডি নোভো পাথওয়েটা ব্লক হয়ে যায়। এখন আমাকে একজন জানাও যে রায়া আসো কিনা ক্লাস, থাকলে আমাকে বলো যে পাথওয়েটা ব্লক হচ্ছে কেন। তার অ্যামিনোটেরিন থাকে সে কারণে। হ্যাঁ, ও কি করে আসলে, অ্যামিনোটেরিনটা কি করে আসলে? তারপরটা একটু বুঝে নি স্যার। আচ্ছা, আমি একটু লেখাগুলা তাহলে দেখাই। আমি যা বলছি মুখে এগুলো সব লেখা আছে, কিন্তু বেশি লেখা দিয়ে পড়াইলে তাইলে আসলে বোঝানো একটু কঠিন, এই জন্য আমি শর্টে একটু লিখছিলাম, বাট আমি লেখা থেকে একটু দেখাই। খেয়াল করো, তুমি যদি ডিএনএ সিনথেসিস করতে চাও তাহলে তোমার টেট্রাহাইড্রোফোলেট রিডাকটেজ নামে একটা এনজাইম কাজ করে। তো টেট্রাহাইড্রোফোলেট রিডাকটেজ যেটা করে, এই টেট্রাহাইড্রোফোলেট তৈরি করে। এখন যদি টেট্রাহাইড্রোফোলেট তৈরি না হয় তাহলে ডিএনএ তৈরি হয় না। আমি জানি না তোমরা ডিএনএ সিনথেসিসের এই পড়ছো কিনা, তোমাদের কোনো কোর্সে কি ছিল যে ফলিক অ্যাসিড থেকে বা টিএইচএফ থেকে ডিএনএ তৈরি হচ্ছে, বা তোমরা কি অ্যান্টি ক্যান্সার ড্রাগ পড়ছো কিনা এখন পর্যন্ত? জি স্যার, পড়েছি। অ্যান্টি ক্যান্সার ড্রাগ পড়লে তোমাদের পড়ার কথা। অ্যান্টি ক্যান্সার ড্রাগের মধ্যে মেথোট্রেক্সেট থাকে না, পড়ছো না? জি স্যার। মেথোট্রেক্সেটের মেকানিজম কি কারো মনে আছে? মনে থাকতেই হবে এমন কথা নেই, মনে আসতে কি? স্যার মিথোট্রিক্সেট হচ্ছে টেট্রাহাইড্রোফোলেটকে রিডাকটেজকে হচ্ছে ইনহিবিট করে দেয়। তাই না, ব্লক করে, তাই না? ব্লক করলে কি হয় বলতো? তাহলে স্যার ক্যান্সারাস সেলগুলো আর মানে ডিএনএ সিনথেসিস হয়ে ক্যান্সার সেলগুলো প্রডিউস হয় না। এক্স্যাক্টলি, ভেরি গুড, এটাও আসলে একই জিনিস। ওইখানে যেমন তোমার মেথোট্রেক্সেট ব্লক করে দেয় টেট্রাহাইড্রোফোলেট রিডাকটেজকে, এইখানে ব্লক করতেছে কে বলতো? এইখানে ব্লক করতেছে অ্যামিনোটেরিন। বুঝছো? তাহলে একটা অ্যান্টি ক্যান্সার ড্রাগ যেমন তোমার টিএইচএফ কে ব্লক করার মাধ্যমে ডিএনএ সিনথেসিস বন্ধ করে দেয়, একইভাবে হ্যাট মিডিয়ামের মধ্যে যে অ্যামিনোটেরিন থাকে একইভাবে এটাকে ব্লক করে ফেলতে পারে। এবার কি বুঝছো আসলে অ্যামিনোটেরিন কি কাজ করে? অ্যান্টি ক্যান্সার দিয়ে মনে রাখবো আর কি, তাহলে মনে থাকবে। ডিএনএ সিনথেসিস হইতে দেয় না, সো ডিএনএ সিনথেসিস হইতে না দেওয়ার কারণে এই ডি নোভো পাথওয়েটা ব্লক হয়ে যায়। এখন আসো যে এখানে আরেকটা পাথওয়ে ছিল, স্যালভেজ পাথওয়ে। আমি বলছিলাম যে স্যালভেজ পাথওয়ের জন্য এইচজিপিআরটি সেল এনজাইমটা খুব ইম্পর্টেন্ট। এইচজিপিআরটি মানে হচ্ছে হাইপোজেন্সিন গুয়ানিন ফসফোরাইবোসাইল ট্রান্সফারেজ। তো এইচজিপিআরটি তোমার এনজাইমটা ইম্পর্টেন্ট। তো সালভেজ পাথওয়ে হইতে গেলে যেহেতু এইচজিপিআরটি লাগবে, তো যাদের মধ্যে এইচজিপিআরটি এনজাইম আছে তারা সালভেজ পাথওয়েতে সার্ভাইভ করবে, যাদের মধ্যে নাই তারা সার্ভাইভ করবে না। তো ক্যান্সারাস সেলগুলোর মধ্যে এইচজিপিআরটি থাকে না, এই জন্য এখানে নেগেটিভ ড্র আছে। এই জন্য ক্যান্সারাস সেলগুলা সালভেজ পাথওয়েতে সার্ভাইভ করতে পারে না। আর বি সেলগুলা এইচজিপিআরটি পজিটিভ অর্থাৎ আছে, এই জন্য তারা সালভেজ পাথওয়েতে তোমার সার্ভাইভ করতে পারে। এখন বি সেল আর মাইলোমা সেলকে ফিউজ করলে তৈরি হয় হাইব্রিড সেল, যেটাকে আমরা বলি হাইব্রিডোমা সেল। যেহেতু তার মধ্যে এইচজিপিআরটি চলে আসতেছে, তাহলে হাইব্রিডোমা সেল নিজেও এইচজিপিআরটি প্লাস সেল হবে। মানে বুঝছো, আগে মাইলোমার মধ্যে এইচজিপিআরটি ছিল না, আর বি এর মধ্যে এইচজিপিআরটি আসছে। দুজনকে মিক্স করলে কিন্তু রেজাল্টেন্ট সেলের মধ্যে এইচজিপিআরটি থাকবে, এই জন্য সেটা এইচজিপিআরটি পজিটিভ। আর আমরা জানি এইচজিপিআরটি পজিটিভ হইলে সালভেজ পাথওয়েটা কাজ করবে। এখন ডি নোভো পাথওয়ে সালভেজ পাথওয়ে দুটাই কিন্তু হাইব্রিডোমা সেলে ঠিক থাকে, কিন্তু হ্যাট সিলেকশন যখন হয় মানে হ্যাট মিডিয়াতে যখন দেওয়া হয়, আমি আবারও রিপিট করতেছি, হ্যাট মিডিয়ামের মধ্যে অ্যামিনোটেরিন যেটা থাকে সে ডি নোভো পাথওয়েকে ব্লক করে দেয়।
সালভেজ পাথওয়েতে ব্লক, মানে সালভেজ পাথওয়ে তাহলে কেন হাইব্রিডোমা সেলে ব্লক হয় নাই? কারণ হাইব্রিডোমা সেলের মধ্যে এসজিপিআইটি প্লাস আছে, এই জন্য সালভেজ পাথওয়ে এখানে ব্লক হয় নাই। এখন দুইটা পাথওয়ের মধ্যে একটা পাথওয়ে ওপেন থাকলেই সেটা সার্ভাইভ করবে এবং গ্রো করবে, কারণ দুইটার যে কোনো একটার মাধ্যমে ডিএনএ সিনথেসিস হইলেই কিন্তু আমার সেলটা টিকে থাকবে। যেহেতু এখানে সালভেজ পাথওয়ে টিকে আছে, এই জন্য এখানে সেলটা সার্ভাইভ করবে এবং গ্রোথ হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে মাইলোমা সেল কেন দুটোই ব্লক হয়ে গেছে? দেখো, হ্যাড সিলেকশনের কারণে ডিনোভো পাথওয়ে ব্লক হবে, এটা তো সবার ক্ষেত্রে সত্যি। মাইলোমা সেলগুলা যেহেতু এসজিপিআইটি নেগেটিভ, এই জন্য সালভেজ পাথওয়ে কিন্তু তার আগে থেকেই ব্লক ছিল। এই জন্য মাইলোমা সেলের ক্ষেত্রে ডিনোভো পাথওয়ে বা সালভেজ পাথওয়ে কোনোটাই কিন্তু অ্যাক্টিভ থাকে না, দুটোই তোমার ক্লোজ থাকে। এই জন্য দুটোই যেহেতু ক্লোজ থাকে, ডিএনএ সিনথেসিস হয় না। ডিএনএ সিনথেসিস না হলে সেলটা কি হয়ে যায়? মারা যায়। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বি সেলের ডিনোভো পাথওয়ে, সালভেজ পাথওয়ে সবই ঠিক আছে, ফাইন। হ্যাড সিলেকশনের কারণে শুধু ডিনোভো পাথওয়ে ব্লক হইছে, কিন্তু সালভেজ পাথওয়েটা কিন্তু ওপেন আছে। এখন কে উত্তরটা আমাকে দিতে পারবা? সালভেজ পাথওয়ে ওপেন থাকা সত্ত্বেও সেল ডেথ কেন হচ্ছে বলো? এটা কে বলতে পারবা? কেউ কি বলতে পারবা যে সালভেজ পাথওয়ে ওপেন থাকা সত্ত্বেও কেন বি সেলগুলো মারা যাচ্ছে? আচ্ছা, আমি বলে দেই। সালভেজ পাথওয়ে ওপেন থাকা সত্ত্বেও বি সেল মারা যাওয়ার কারণ হচ্ছে বি সেলের লাইফ টাইমই হচ্ছে কম, সে 8 থেকে 10 দিনের বেশি সার্ভাইভ করতে পারে না। এখন বি সেলটা তো আমি বলে দিলাম যে সালভেজ পাথওয়ে থাকলে ওটা টিকতে পারে না, কারণ 8 থেকে 10 দিন পর সে এমনি মারা যায়, এই জন্য সেল ডেথ লেখা আছে। তাহলে হাইব্রিডোমা সেলটা কেন সার্ভাইভ করতেছে? এটা কেউ কি বলতে পারবা? স্যার ক্যান্সারের সাথে বাইন্ড ছিল। এক্স্যাক্টলি, হাইব্রিডোমা সেলের মধ্যে যেহেতু ক্যান্সারাস সেলের সাথে তাকে মিক্স করা বা ফিউশন করা, এই জন্য ক্যান্সারাস সেলের যে লাইফ টাইম, ইমমর্টাল যে লাইফ টাইমটা, মানে ইমমর্টাল যে ক্যারেক্টারিস্টিকটা, সেটা হাইব্রিডোমা সেলের মধ্যে আছে। এই জন্য হাইব্রিডোমা সেলটা আমার শেষ হয়ে যাচ্ছে না। তো এই হচ্ছে মূলত অ্যান্টি মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করার প্রসেস। এই অ্যান্টিবডিটা মাইসের যে অ্যাসাইডস ফ্লুইড, অর্থাৎ আমরা কেমনে বোঝাবো তোমাদের, যে পেটের যে তোমার লেয়ারটা, যে অ্যাবডোমেনের হালকা একটু উপরে, অনেকের ক্ষেত্রে দেখবা যে পেট পুড়ে যায় বা জমা হয়। তো ওদের ক্ষেত্রে আমরা কি করি? অ্যাসাইড ফ্লুইডটা আমরা কালেক্ট করি। হাসপাতালে এটা দেখবা অনেকে কালেক্ট করে, অনেকে জমে যায় এটা। তো মাইসের ক্ষেত্রে যে অ্যাসাইডটা তৈরি হয়, সেই অ্যাসাইড ফ্লুইডের মধ্যে হচ্ছে আমার এই মনোক্লোনাল অ্যান্টিবডিটা থাকে। ঠিক আছে? আবার এটা ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি করা হয়, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখব। তো থেরাপিউটিক মনোক্লোনাল অ্যান্টিবডির 4টা টাইপ আছে, মানে এটা সোর্সের উপর বেসিস করে 4টা টাইপ করা হয়। তো যেটা তোমাদেরকে একটু আগে পড়ানো হইলো, এটা হচ্ছে তোমার মাউসের বডিতে তৈরি করা হয়, মাউসের বডিতে। তো মাউসের বডিতে যেটা তৈরি করা হয়, সেই মনোক্লোনাল অ্যান্টিবডির নাম হচ্ছে মিউরিন। মিউরিন ওয়ার্ডটা মাউস থেকে আসছে, মিউরিন ওয়ার্ডটা মাউস থেকে আসছে। তো মিউরিন মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে 100% মাউস। আচ্ছা, এখন মাউসের মধ্যে পুরা অ্যান্টিবডিটা তৈরি করলে কিছু ঝামেলা তৈরি হয়। সেই ঝামেলার একটা নাম আছে, নামটা হচ্ছে, এটা তোমাদের কাজ থাকবে আর কি, ঝামেলার নাম হচ্ছে হামার রেসপন্স। এটা বইয়ে পাবা, এটা বই থেকে পড়বা, এটা তোমাদের কাজ আর কি, এটা সেলফ স্টাডি। তো একদম পিওর মাউস দিয়ে যদি তুমি অ্যান্টিবডি তৈরি করো, এই অ্যান্টিবডি যখন তোমার বডিতে যাবে, তোমার বডি এটাকে ফরেন পার্ট হিসেবে চিন্তা করে হাইপার সেন্সিটিভিটি, বিভিন্ন রিয়াকশন দিবে বা বিভিন্ন অ্যালার্জিক রেসপন্স দিবে। শর্টে বললে সেটাই অ্যাকচুয়ালি হামার রেসপন্স। এতটুকু বললে হবে না, এটা ডেপথে লিখতে হবে বা ডেপথে পড়তে হবে যদি পরীক্ষায় আসে। এই জন্য এটা তোমাদের নিজের থেকে একটু স্টাডি করতে হবে। আচ্ছা, তো যেহেতু মাউসেরটা পুরোপুরি ইউজ করলে সমস্যা হয়, এজন্য ধীরে ধীরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যে মাউসের পার্টটা কমানো। তো এই জন্য কাইমেরিক একটা মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, যেখানে মাউসের পার্টটা মাত্র 35%, আর হিউম্যান হচ্ছে 55%। এখানে কি হামার রেসপন্স বেশি হবে নাকি কম হবে ইউরিন থেকে বলতো? বলো, মিউরিন
অ্যাসপিরিন থেকে কম হবে না বেশি হবে? যারা পরে আসবে রেডনেস পাও নাই বলো, স্যার তাদের মধ্যে এখানে বলো নাজির রহমান। তোমার রোল কত? স্যার 20203088। আচ্ছা, স্যার 102। আস্তে আস্তে 88। নাজির রহমান নাবিল, আমি তোমার জি সাথে স্যার। 10 অলরেডি। আচ্ছা, কে বলছিল আরেকজন? স্যার আমি ফাহিমা। কত তোমার রোল কত? 102। 10। স্যার 59। স্যার 53। আস্তে 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 ফাহিমা বিনতে স্যার ফাহিম। 86। জি না, না, স্যার। খবরটা দিব না, স্যার খবরটা দিব না, 52। দিব না, খবরটা স্যার দিব না। 65। পড়ার উত্তর আগে আমার দিতে হবে। ফাহিমা, তুমি কি আমার উত্তরটা দিতে পারবা? কি প্রশ্ন করছিলাম? স্যার উত্তরটা নেক্সট ক্লাসে দিতে পারবো। কেন নেক্সট আছে কেন? আমি মাত্র বলে দিচ্ছি। এটা কে দিতে পারবা বলো? এই যে লেট পার্টি যারা আছে কে দিতে পারবে? টিকিট নিছেন ভাই, টিকিট নিছেন। স্যার 53 মাশরুল ইসলাম। হ্যাঁ মাসরুর, তুমি বলো তো এই যে এটার উত্তর কি আমি যে প্রশ্ন করছি? না আবারও প্রশ্ন করি, হ্যাঁ, কে বলতে পারবা বলো তুমি? কাইমেরিক মনোক্লোনাল অ্যান্টিবডিতে হাওয়ার রেসপন্স বেশি হবে নাকি পিউরিনে বেশি হবে? যাক আলহামদুলিল্লাহ, তাহলে আর দেওয়া লাগতেছে না। এরপর আসি আমরা হিউম্যানাইজ মনোক্লোনাল অ্যান্টিবডিতে আসি। তো কাইমেরিকে যেহেতু 65% হচ্ছে হিউম্যান পার্ট আর মাউস পার্টটা হচ্ছে কমে আসছে অনেক, পিউরিনে হচ্ছে মোটামুটি 100%ই তোমার মাউস পার্ট, এই জন্য হাওয়ার রেসপন্সটা বেশি। আর কাইমেরিকে হচ্ছে আমার মাউসের পার্টটা কম, 35%, আমার রেসপন্সটা কম। ইভেনচুয়ালি অ্যান্টিবডি ইঞ্জিনিয়ারিং ডেভেলপ হওয়ার সাথে সাথে বা সমকালীন সময়ে মাউস পার্টটা 5% পরিমাণও কমায় আনা সম্ভব হচ্ছে। এখানে হ্যামার রেসপন্স আরো কম। এরপরে একদম মডার্ন টেকনোলজির মাধ্যমে সরাসরি হিউম্যান মনোক্লোনাল অ্যান্টিবডি বানানো হচ্ছে, যেখানে তোমার 100% হচ্ছে হিউম্যান পার্ট। তাহলে এটা বলো দেখি, এটা তো কথা হচ্ছে যে হামার রেসপন্সটা এখানে কোনটার মধ্যে কোনো হামার রেসপন্স থাকবে না এই চারটা টাইপের মধ্যে? স্যার 4 নাম্বারটা। 4 নাম্বার কেন? স্যার এখানে 100% হিউম্যান। 100% হিউম্যান, সো এটা তার ফরেন পার্ট হিসেবে চিন্তা করে বডি আর কোনো ইমিউন রেসপন্স আর দেখাবে না, যেটা বডি অ্যাকসেপ্ট করে নিতে পারবে। কে বলতেছিলা? স্যার নাজির রহমান। নাজির রহমান, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের মনোক্লোনাল অ্যান্টিবডি টাইপ। হামার রেসপন্স নিজে থেকে পড়তে হবে। এটা গেল হচ্ছে আগের চ্যাপ্টার, এটা তোমাদের ইন কোর্সে থাকবে। তোমরা অনেক পিছিয়ে আছো, সো ফার্মেন্টেশন শুরু করবো আজকে। ফার্মেন্টেশন টেকনোলজি আমাদের চ্যাপ্টার 3, এটা তোমাদের নিজে থাকবে না। এটা অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে উইক সম্ভবত 3rd উইকের পড়া বা 4th উইকের পড়া। তো যেহেতু অনেকগুলো ক্লাস আমাদের মিস গেছে, আসলে আমরা শুরু করতে পারি নাই। ফার্মেন্টেশন টেকনোলজি আসলে কি সহজে যদি আমি বলি, এখানে তোমরা একটা কন্টেনার দেখতে পাচ্ছ, আমি একটু লিখে বুঝাই তাহলে আপনাকে সহজ হবে। আমি আগে বুঝি যে র মেটেরিয়াল কি, এখানে কি কি লাগবে। ফার্মেন্টেশন মানে তোমরা একটা জিনিস যতটুকু জানো যে অ্যালকোহল তৈরি করা হয়, এটা তো নিশ্চয়ই সবাই জানো, বা তোমরা ইন্টারমিডিয়েটেও পড়ে আসতো যে সুক্রোজ থেকে ইথানল তৈরি করা হইতো। একটা প্রশ্ন আসতো যে গাজন প্রক্রিয়ার মাধ্যমে ইথানল প্রস্তুত, মনে আছে সবার? মনে থাকার কথা। তো ফার্মেন্টেশন প্রসেস আসলে কি কি তোমার দরকার পড়তেছে সেটা একটু বলি। তোমার একটা র ম্যাটেরিয়াল মধ্যে কি কি আছে? তোমার একটা সাবস্ট্রেট লাগবে, যে সাবস্ট্রেট থেকে তুমি প্রোডাক্ট তৈরি করবা, তাহলে তোমার সাবস্ট্রেট লাগবে। যেমন তুমি যদি সুক্রোজ থেকে ইথানল তৈরি করো, তাহলে তোমার সুক্রোজটা হচ্ছে তোমার সাবস্ট্রেট, সুক্রোজ হচ্ছে তোমার সাবস্ট্রেট। আবার সাবস্ট্রেটের পাশাপাশি এই জিনিসটা কোনো না কোনো মাইক্রো অর্গানিজমের মধ্যে তৈরি করতে হয়। তো মাইক্রো অর্গানিজম তোমার ব্যাকটেরিয়া হইতে পারে, তোমার ইস্ট হইতে পারে, অথবা ফাঙ্গি হইতে পারে। তো ফাঙ্গাস যে ওয়ার্ডটা আমরা চিন্তা করি ওটারই হচ্ছে তোমার প্লুরাল ফর্মটা হচ্ছে তোমার ফাঙ্গি। আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়া, ইস্ট, ফাঙ্গি এগুলো হচ্ছে আমাদের মাইক্রো অর্গানিজম, যাদের মধ্যে এটা তৈরি করা হবে, সেটা হচ্ছে হোস্ট, যাদের মধ্যে এটা তৈরি করা হবে, অথবা এদেরকে আমরা অনেক সময় এক্সপ্রেশন সিস্টেমও বলি। আচ্ছা, এছাড়া এই ব্যাকটেরিয়া, ইস্ট বা ফাঙ্গি এদের
এদের গ্রোথের জন্য আমাদের গ্রোথ মিডিয়াম দিতে হয়, গ্রোথ মিডিয়াম দিতে হয়। তো ধরো এক্সাম্পল হিসেবে আমি অ্যাগার মিডিয়াম দিচ্ছি, বললাম যে অ্যাগার মিডিয়ামটা হচ্ছে আমাদের গ্রোথ মিডিয়াম। তো যখন আমরা একটা সাবস্ট্রেটকে একটা কন্টেইনারের মধ্যে দিয়ে দিব, ধরো আমি চিন্তা করলাম যে আমাদের একটা কন্টেইনার আছে, সাপোজ আমাদের একটা কন্টেইনার আছে, এরকম একটা কন্টেইনার আছে, এবং এই কন্টেইনারের মধ্যে এই যে র মেটেরিয়াল গুলো আছে সবগুলাকে একসাথে করে এরপর আমি এই কন্টেইনারের মধ্যে মনে করো দিয়ে দিই, সবগুলাকে একসাথে করে এরপর আমি এদেরকে এই কন্টেইনারের মধ্যে মনে করো দিয়ে দিলাম। এখন যদি কন্টেইনারের মধ্যে দিয়ে দেওয়া হয়, যেই কন্টেইনারের মধ্যে আমরা এটাকে দিচ্ছি সেই কন্টেইনারের নাম হচ্ছে ফার্মেন্টার অথবা বায়োরিয়েক্টর। কিছু কিছু বেসিক ডিফারেন্স আছে, আমি তো পরে বলবো। এই কন্টেইনারের নাম ফার্মেন্টার অথবা বায়োরিয়েক্টর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্টেইনারের নাম। তো বিষয়টা কেমন, এটা একটা রান্নাঘরে রান্না করার মতো, যে আমার এই ফার্মেন্টার বা বায়োরিয়েক্টর হচ্ছে আমার পাতিল যার মধ্যে রান্নাটা হবে, কন্টেইনার। আর এটার মধ্যে যে রান্নার ইনগ্রেডিয়েন্ট সেগুলো হচ্ছে আমার সাবস্ট্রেট, তারপরে মাইক্রো অর্গানিজম অথবা হচ্ছে আমাদের গ্রোথ মিডিয়াম। এগুলাকে যখন আমরা ফার্মেন্টার বা বায়োরিয়েক্টরের মধ্যে দিব তখন আমাদের কি তৈরি হবে, প্রোডাক্ট তৈরি হবে। তাহলে আমি প্রোডাক্টের জন্য আবার একটা জিনিস দেখাই। এটা হচ্ছে খুবই সহজ ভাষায় বা অল্প কথায় ফার্মেন্টেশনের বেসিক, কিভাবে আসলে ফার্মেন্টেশনটা কাজ করে। ধরো এখানে আমাদের প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, যদি আমি সুক্রোজ নেই তাহলে ধরো আমাদের প্রোডাক্ট হিসেবে ধরো ইথানল তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফার্মেন্টেশনের বেসিক। এবার এই পুরো জিনিসটাই আমরা একটু এলাবোরেট ভাবে দেখবো, এই বেসিক আউটলাইন দিলে তো আর হবে না, এলাবোরেট দেখতে হবে। খেয়াল করো, ফার্মেন্টেশন টেকনোলজি হচ্ছে একটা ওল্ডেস্ট বায়োটেকনোলজিক্যাল প্রসেস, যেটা সেই প্রাচীন কাল থেকে চলে আসতেছে। এর মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে যে আমরা যে বিটালেক্টাম অ্যান্টিবায়োটিক করি বা পেনিসিলিন যে আমরা শুনছি, এই পেনিসিলিনও কিন্তু ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয়েছে। তো পেনিসিলিনটা তৈরি করছিল হচ্ছে, যে এখানে আমি লিখে রাখছি, পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা তৈরি করছিল হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, যিনি অ্যাক্সিডেন্টালি খেয়াল করছিলেন যে একটা ফাঙ্গাল মোল্ড ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করতে পারে। তো যখন উনি খেয়াল করছে যে ফাঙ্গাল মোল্ড হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথকে ইনহিবিট করে, তার মানে তার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস ছিল বা অ্যান্টিবায়োটিক প্রপার্টিস ছিল, ওইখান থেকে হচ্ছে পেনিসিলিনটাকে আইডেন্টিফাই করা হয়। তো এটা মূলত পেনিসিলিয়াম নোটেটামের মধ্যে আগে তৈরি করা হয়েছে, কিন্তু অ্যামাউন্ট খুব কম ছিল। পরে প্রযুক্তির ডেভেলপমেন্টের সাথে সাথে বা ওভার দ্য টাইম এটাকে পেনিসিলিয়াম ট্রাইসোজেনামের মধ্যে তৈরি করা হয়, এবং এটার সুবিধা হচ্ছে পেনিসিলিয়াম ট্রাইসোজেনামের মধ্যে অ্যামাউন্টটা স্যাটিসফ্যাক্টরি থাকে বা বেশি থাকে। তো এটা তো গেল যে আমার কি আসলে পেনিসিলিনের কথা আমরা দেখলাম। শুধু অ্যান্টিবায়োটিক ছাড়াও ভ্যাকসিনও তৈরি করা যায়, ভিটামিনও তৈরি করা যায়। তো এই জিনিসগুলো ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি করা যায়। আবার আমরা যে জানি যে ইথানল তৈরি করা যায়, এর পাশাপাশি গ্লিসারল তৈরি করা যায়, ল্যাকটিক অ্যাসিড তৈরি করা যায়, অ্যাসিটন বা বিউটানল তৈরি করা যায়, আলফা অ্যামাইলেজ এনজাইম তৈরি করা যায়। এরকম বহুত এক্সাম্পল আছে, আমরা এখানে অল্প কয়েকটা রাখছি। এখানে সবই আমি হচ্ছে সলভেন্ট বা এনজাইম এগুলো রাখছি, যেমন ইথানল একটা সলভেন্ট, তোমার ল্যাকটিক অ্যাসিড হচ্ছে একটা সলভেন্ট হতে পারে, অ্যাসিটন একটা সলভেন্ট হতে পারে, বিউটানল সলভেন্ট হতে পারে, আলফা অ্যামাইলেজ হচ্ছে এখানে তোমার একটা এনজাইম। আর এছাড়াও কিন্তু অনেক এক্সাম্পল থাকতে পারে, যেমন বিভিন্ন ভ্যাকসিন বা বিভিন্ন ভিটামিন বা বিভিন্ন অ্যান্টিবায়োটিক, সেগুলোও কিন্তু আমরা ফার্মেন্টেশনে তৈরি করতে পারি। আচ্ছা, এখন আসা যাক এই ফার্মেন্টার গুলো দেখতে কেমন। তুমি যেটা দেখতেছো, আমি যেটা প্রথমে যে এরকম একটা বক্সের মতো আসছিলাম, জিনিসটা বক্সের মতো না। ফার্মেন্টার গুলো দেখতে হচ্ছে বেসিকলি এরকম। তো ফার্মেন্টার গুলো দেখতে স্টিলের মতো আর কি, স্টিল দিয়ে তৈরি করা। এর সাথে বায়োরিয়েক্টরের তফাৎ হচ্ছে, বায়োরিয়েক্টর গুলো দেখতে সর্ট অফ এরকম, এই যে এরকম। বায়োরিয়েক্টর গুলো কিছুটা বেশি সফিস্টিকেটেড। কেন সফিস্টিকেটেড? কারণ হচ্ছে ফার্মেন্টারের মধ্যে আমরা নর্মালি ফার্মেন্টারের মধ্যে আমরা হচ্ছে ধরো ইথানল বা বিভিন্ন সলভেন্ট এগুলা তৈরি করি। আর বায়োরিয়েক্টরের মধ্যে আমরা বায়োলজিক্যাল প্রোডাক্ট গুলা তৈরি করি, যেমন মনে করো যেখানে লেখা আছে ভ্যাকসিন, অ্যান্টিবডি, এনজাইম, প্রোটিন এটসেট্রা।
ফার্মেন্টটা একটু লেস সফিস্টিকেটেড। তো ফার্মেন্টের সাথে বায়োরিয়েক্টরের পার্থক্যই হচ্ছে এটা, যেহেতু বায়োরিয়েক্টরের নামের মধ্যে বায়ো ওয়ার্ডটা আছে, তাহলে বায়োলজিক্যাল প্রসেস যেগুলো হয় সেগুলো হয় হচ্ছে বায়োরিয়েক্টরের মধ্যে, আর যেগুলো কেমিক্যাল প্রসেস বা ফার্মেন্টেশন প্রসেস হয়, ইউজুয়ালি কেমিক্যাল প্রসেস, সেগুলো হয় হচ্ছে ফার্মেন্টারের মধ্যে। বায়োরিয়েক্টরের মধ্যে আমার বায়োলজিক্যাল প্রোডাক্ট উৎপন্ন হয়, আর ফার্মেন্টারের মধ্যে আমাদের যেগুলো চিপ টাইপের প্রোডাক্ট যেমন ইথানল, অর্গানিক অ্যাসিড, অন্য অন্য প্রোডাক্টগুলো তৈরি হয়। কন্ট্রোল সিস্টেম বায়োরিয়েক্টরটা যেহেতু বেশি সফিস্টিকেটেড তাহলে সেটা একটু অ্যাডভান্স হবে, আর ফার্মেন্টারটা হচ্ছে একটু বেসিক বেসিক টাইপের হবে বা মডারেট টাইপের হবে। তো বায়োরিয়েক্টর আর ফার্মেন্টারের মধ্যে ডিফারেন্সটা আমার কে বলতে পারবে, একটু বলো তো নিজেরা যেটা বুঝতাম। বলো দেখি, অমিত হাসান বলতে পারবা? রেজওয়ারা আনিশা আছো? আশিকুল ইসলাম? আচ্ছা স্যার, আছি স্যার। আচ্ছা, তুমি কি বলতে পারবা যে বায়োরিয়েক্টর আর ফার্মেন্টারের মধ্যে বেসিক ডিফারেন্স আসলে কোথায়? খুব অল্প কথায় বললেই হবে। একটা বিষয় তো দেখলেই ক্লিয়ার হয় যে বায়োরিয়েক্টর হচ্ছে বায়োলজিক্যাল প্রসেসের সাথে কানেক্টেড। তাহলে বায়োলজিক্যাল যে প্রোডাক্ট গুলো আছে, মনোক্লোনাল অ্যান্টিবডি, এটাকে পরে আসলাম, তারপরে তোমার ভ্যাকসিন, ভিটামিন, লেখা আছে যেগুলা প্রোটিন, এনজাইম, এগুলো হচ্ছে বায়োরিয়েক্টরে তৈরি করা হয়। আর যেগুলোকে চিপ টাইপের প্রোডাক্ট, যেমন একটা মনোক্লোনাল অ্যান্টিবডির দাম তোমার সেখানে 50,000 টাকা হইতে পারে, সেখানে এই ধরনের দাম আর কতই বা হবে। যেগুলো একটা চিপ টাইপের প্রোডাক্ট, যেগুলো বেশি সফিস্টিকেটেড না, সেগুলো ফার্মেন্টারে তৈরি করা হয়। এই হচ্ছে অপারেশনাল কিছু পার্থক্য আছে, ওগুলো পরের বিষয়। আচ্ছা, এখন আমরা একটু সামনের দিকে যাই। আমাদের একটা বায়োরিয়েক্টর যদি আমরা একটু তাকাই, এক্সামে যদি ছবি আসে তাহলে এই প্রত্যেকটা পার্ট তোমাকে লেবেল করে দেখাতে হবে। তা আমি একটু আগে বলি, যেমন তুমি যদি এই ছবিটা দেখো, বাস্তব দুনিয়ার যে ছবি, এই ছবি থেকে তুমি আসলে বুঝতে পারবা না কোনটার কাজ কেমন। সেই জন্য একটা স্কেমাটিক ডায়াগ্রাম আমরা এখানে রাখছি। এখানে একটা দিক দিয়ে আমরা বলছিলাম যে বেসিক জিনিস হচ্ছে এখানে তিনটা। একটা হলো সাবস্ট্রেট, যেটার মাধ্যমে প্রোডাক্ট তৈরি হবে। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট বা ফাঙ্গি, যাদের সেল মেশিনারিজ এর মধ্যে বা যাদের বডির মধ্যে প্রোডাক্ট গুলো তৈরি করবে। আর এদের গ্রোথের জন্য গ্রোথ মিডিয়াম না দিলে তারা মারা যাবে, তো এদের গ্রোথের জন্য গ্রোথ মিডিয়াম দিতে হবে। এই তিনটা বেসিক জিনিস তোমাকে দিতে হবে। তো আমরা একটু খেয়াল করি, যেহেতু গ্রোথের জন্য গ্রোথ মিডিয়াম দরকার, তুমি সেই গ্রোথ মিডিয়ামটাকে দিচ্ছ একটা ফিডিং পাম্পের মাধ্যমে। ফিডিং পাম্পের মধ্যে দিয়ে তুমি গ্রোথ মিডিয়ামটা দিচ্ছ। আচ্ছা, একই সাথে ফিডিং পাম্পের মধ্যে দিয়ে তুমি সাবস্ট্রেট দিবা, একসাথে ফিডিং পাম্পের মধ্যে দিয়ে তুমি তোমার যে মাইক্রো অর্গানিজম গুলা, এটা ব্যাকটেরিয়া হতে পারে, ইস্ট হতে পারে, অথবা ফাঙ্গি হতে পারে, সেগুলো তুমি দিবা। এখন এদের জীবনে বেঁচে থাকার জন্য বা প্রসেসটাকে কন্টিনিউ রাখার জন্য অক্সিজেন দরকার বা এয়ার দরকার। এয়ারটা আমরা সাপ্লাই করি হচ্ছে এয়ারেটরের মাধ্যমে। এয়ারেটরের মাধ্যমে আমরা অক্সিজেন গুলাকে, অক্সিজেন বাবল গুলা ফর্ম করি, বা এখানে এরকম বাবল তৈরি করি, যেগুলো বাবল তৈরি করে। তো বাবল তৈরি করলে যেটা হয়, অক্সিজেনটা পুরা পাত্রে ছড়ায় পড়ে। আর এয়ার সাপ্লাইয়ের জন্য একটা এয়ার ফিল্টার পাম্প। পুরা যে বক্সটা দেখতে পাচ্ছি, পুরা বক্সের নাম হচ্ছে রিঅ্যাক্টর ট্যাঙ্ক, যার মধ্যে রিঅ্যাকশন হবে। এবং পুরা সলিউশনটাকে নাড়াচাড়া করার জন্য বা স্থির করার জন্য আমাদের একটা এজিটেশন সিস্টেম থাকবে, যেটা যখন কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে, এখানকার ভেসেল গুলো নাড়াচাড়া করার মাধ্যমে পুরা জিনিসটাকে নাড়াচাড়া করবে। মানে বিষয়টা এরকম, শরবতের মধ্যে যখন আমরা চামচ দিয়ে যখন নাড়াচাড়া করি, তখন শরবতটা কিন্তু ইউনিফর্ম একটা কনসেন্ট্রেশন গেইন করে। তুমি তখন শরবতটাকে নাড়াচাড়া করার পর যখন শরবতটা খাবা, তখন প্রথম চুমুকেও যেমন মিষ্টি লাগবে, শেষের চুমুকেও একই রকম মিষ্টি লাগবে। এজিটেশন সিস্টেমটা এই জন্যই দেওয়া হয়, বা স্টিরার এই জন্যই দেওয়া হয়, যাতে করে কনসেন্ট্রেশনটা ইউনিফর্ম থাকে। দেখো এটা লেখাও আছে এখানে যে স্টিরার দিলে, স্টিরারের আরেকটা নাম হচ্ছে এজিটেশন সিস্টেম। এটা দিলে কি হয়, কনসেন্ট্রেশনটা ইউনিফর্ম থাকে। এয়ারেটরের কারণে কি হয়, অক্সিজেন সাপ্লাই হয়। তাহলে এখানে খেয়াল করো, থার্মাল জ্যাকেট আছে, যেখানে আরেকটা নাম হচ্ছে থার্মোস্ট্যাট। থার্মাল জ্যাকেটের কাজ হচ্ছে টেম্পারেচারটাকে রেগুলেট করা। আর এখানে কয়েকটা সেন্সর থাকে,
যেমন অক্সিজেন সেন্সর, পিএইচ সেন্সর, টেম্পারেচার সেন্সর, এবং এই সেন্সর গুলোর মাধ্যমে যে ভ্যালু সেটা তুমি একটা মনিটরে দেখতে পাবা। সেগুলো দেখে আমরা ঠিক করতে পারি যে কি কি প্যারামিটার আমার ঠিক আছে আর কি কি প্যারামিটার আমার ঠিক করতে হবে। যদি অক্সিজেন কমে যায় তাহলে অক্সিজেন সাপ্লাই দিতে হবে, যদি আমার নিউট্রিয়েন্ট কমে যায় নিউট্রিয়েন্ট সাপ্লাই দিতে হবে, যদি টেম্পারেচার ঠিক না থাকে তাহলে টেম্পারেচার কন্ট্রোল করতে হবে। সেগুলো আমরা মনিটর থেকে দেখতে পাবো। আচ্ছা, তো যদি এক্সামে ছবি আসে বা ছবি আঁকতে বলে সেক্ষেত্রে তোমার এই ছবিটা আঁকলেও হবে, আবার এই ছবিটা আঁকলেও হবে। আমি পার্সোনালি এই ছবিটা প্রেফার করি কারণ এই ছবিটা একটু ইন ডেপথ সবকিছুই আছে। বাট যে কোনো একটা ছবি দিলে তুমি হবে আর কি, যে কোনো ছবি দিলে তুমি হচ্ছে সেম পাখি পাবা, সমস্যা নেই, যেটা আসলে তোমাদের সুবিধা হয়। বাট এই ছবিটাকে আমি একটু প্রেফার বেশি করি, এই ছবিটাকে বিভিন্ন জিনিসপত্র বেশি লেখা। আচ্ছা, তো ছবির কথা তো গেল। এখন আসো আমাদের কালচার সিস্টেম 3 ক্যাটাগরি। একটা হচ্ছে ব্যাচ ফার্মেন্টেশন, একটা হচ্ছে কন্টিনিউয়াস ফার্মেন্টেশন, একটা হচ্ছে ফেড ব্যাচ ফার্মেন্টেশন। 3 টাইপের আমাদের ফার্মেন্টেশন আছে। একটা হচ্ছে ব্যাচ ফার্মেন্টেশন, কন্টিনিউয়াস ফার্মেন্টেশন, ফেড ব্যাচ ফার্মেন্টেশন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে যখন তোমরা পড়তে বসবা পড়াটা খুব সহজ হয়ে যাবে। এই জন্য একটা কাজ সবাই করবা, খাতা কলমে এই যে এই গ্রোথ ফেজটা একটু সবাই এঁকে ফেলো। আমি শিওর যে তোমরা মাইক্রো তোমাদের কোনো কোর্সে কি তোমরা এটা পড়ছো, এই যে গ্রোথ ফেজটা, ব্যাকটেরিয়াল গ্রোথ ফেজটা? এটা কোনো কোর্সে পড়ানো হয় নাই, মাইক্রোবায়োলজিতে পড়ানো হয় নাই? এটা ছিল মাইক্রোবায়োলজিতে। ছিল, তাই না? তো ওই জিনিসটা, এই জিনিসটা ভালো করে বুঝলে তুমি আসলে ফার্মেন্টেশনের যে 3টা টাইপ, এই 3টা টাইপই তুমি ভালো করে বুঝবা। তো খেয়াল করো এখানে 3টা ফেজ তোমরা, 4টা ফেজ তোমরা পড়ে আসছো। যে প্রথম ফেজটাকে আমরা বলি ল্যাগ ফেজ। তো ল্যাগ ফেজ কেন, মানে বিষয়টা এমন যে ধরো তোমার ধরো ওয়েট কম, কারো ওয়েট মনে করো কম, এখন ডাক্তার তাকে খাবার দাবার দিয়ে দিচ্ছে। সেই খাবার দাবার খাইলে তার ওয়েট তো একদিনেই বেড়ে যাবে না, সময় লাগবে। 3 দিন হোক, 7 দিন হোক, বা 1 মাস হোক, সময় লাগবে। 1 মাস পরে গিয়ে তার রেজাল্টটা দেখা যাবে। একইভাবে তুমি যদি ব্যাকটেরিয়াকে তার গ্রোথ মিডিয়াম সাপ্লাই করো, সাথে সাথে তার গ্রোথটা কিন্তু ইনিশিয়েট হয় না বা গ্রোথটা বাড়তে থাকে না। এটা বাড়তে সময় লাগে। যেই সময়ে সে তার এনভায়রনমেন্টের সাথে, আশপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে সময়টা লাগে বা অ্যাডাপ্টেশনের জন্য যে সময়টা লাগে, এই সময়টাকে আমরা বলেছি ল্যাগ ফেজ। তো ল্যাগ ফেজটা হচ্ছে কি, যে ফাইনাল গ্রোথ শুরু হওয়ার আগে যে একটা সময় অ্যাডাপ্টেশনের জন্য দরকার পড়ে, সেটাকে আমরা বলেছি ল্যাগ ফেজ। এগুলো লেখা আছে, যে এখানে লেখা আছে, খালি মনোযোগ দিয়ে শুনলেই হবে যে মিডিয়ামের সাথে অ্যাডাপ্টেশনের জন্য টাইম লাগে, ওই ফেজটাই হচ্ছে আমাদের ল্যাগ। আচ্ছা, এরপর আসবে এক্সপোনেনশিয়াল ফেজ অথবা লগারিদমিক ফেজ। তো এক্সপোনেনশিয়াল ফেজ বা লগারিদমিক ফেজে ব্যাকটেরিয়ার গ্রোথটা খুবই দ্রুত বাড়তে থাকে। যেটাকে মিডিয়াম দেওয়া হচ্ছে, গ্রোথ মিডিয়া দিয়ে দেওয়া হচ্ছে, তো তার গ্রোথটা খুবই দ্রুত এখানে বাড়তে থাকে। বাড়তে 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 একটা পর্যায়ে আসে যখন নিউট্রিয়েন্ট অথবা পুষ্টি অথবা গ্রোথ মিডিয়াম কমে যায়। কারণ ব্যাকটেরিয়া যেহেতু কন্টিনিউসলি গ্রোথ মিডিয়া ইউজ করতেছে, তো গ্রোথ মিডিয়াটা একটা সময় কমে যাবে। গ্রোথ মিডিয়া যখন কমে যায় তখন তার গ্রোথটা এরকম কমে, মানে আগের ফেজের মতো আর বাড়তে থাকে না, এই গ্রোথটা থেমে যায়। এই থেমে যাওয়া অংশটাকে আমরা বলি স্টেশনারি ফেজ। বাই দা ওয়ে, স্টেশনারি ফেজ আর একটা কারণে হইতে পারে, মনোযোগ দিয়ে শুনে আমি জিজ্ঞাসা করব। একটা হচ্ছে নিউট্রিয়েন্ট শেষ হয়ে গেছে বা গ্রোথ মিডিয়া শেষ হয়ে গেছে, এই জন্য থেমে গেছে। আর একটা কারণ হচ্ছে ব্যাকটেরিয়া যখন গ্রোথ হয়, ব্যাকটেরিয়া কিছু টক্সিন তৈরি করে। সেই টক্সিনগুলার কারণে ব্যাকটেরিয়ার যে গ্রোথ সেটা কমে যেতে পারে। সো ব্যাকটেরিয়ার গ্রোথ যদি ব্যাকটেরিয়ার তৈরি করা টক্সিনের কারণে কমে যায়, তখন স্টেশনারি ফেজটা তৈরি হতে পারে। তাহলে আমাকে কেউ একজন বলো তো স্টেশনারি ফেজটা কেন কেন তৈরি হয়? 2টা কারণ বলবো। কি কি কারণে তৈরি হয় বলো তো? স্যার নিউট্রিয়েন্ট শেষ হয়ে গেলে অথবা হচ্ছে ব্যাকটেরিয়া টক্সিন তৈরি করে। অথবা স্যার ব্যাকটেরিয়া নিজে থেকে যে টক্সিন তৈরি করে। হ্যাঁ, ব্যাকটেরিয়া নিজে যে টক্সিনটা তৈরি করছে, যদি কারণ কি বিষয়টা এরকম যে আহ, একটা মানুষ তুমি যদি ধরো একটা জেলখানায় আটকে রাখো, তাকে তুমি ওয়াশরুমে যেতে দিচ্ছ না, তাকে তুমি ক্লিন হতে দিচ্ছ না, সে মানুষ কিন্তু ওইখানে এমনি অল্প কয়েকদিনে এমনি মারা যাবে। ঠিক আছে, তো এইখানেও বিষয়টা ওইরকমই যে ব্যাকটেরিয়া যেখানে তৈরি হচ্ছে, যে মিডিয়ামের মধ্যে তৈরি হচ্ছে, সেই মিডিয়ামটা মধ্যে কিছু টক্সিনও রয়ে গেছে, যে টক্সিন ব্যাকটেরিয়ার
নিজের গ্রোথকে তোমার হচ্ছে ইনহিবিট করে দিবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল আমাদের স্টেশনারি ফেজ। এবং ওই যে টক্সিনের কারণে অথবা তার লাইফ টাইমের কারণে একটা সময় তার টেস্ট ফেজটা চলে আসবে, এটা খুবই অবভিয়াস। এখন আমি একটু আলোচনা করি ফার্মেন্টেশন করানোর আগে তোমাদের সাথে কিছু কথাবার্তা একটু বলি। তিনটা টাইপ আমি বলছিলাম, একটা টাইপ হচ্ছে আমাদের ব্যাচ, একটা কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পেড ব্যাচ। একটু বুঝে বুঝে পড়ার জন্য আমার সাথে ইন্টারঅ্যাক্ট করো, তাহলে তোমার আর মুখস্থ করা লাগবে না। এখন আমি একটু আগে দুটা কারণ তোমাদেরকে বলছিলাম স্টেশনারি ফেজের যাওয়ার কারণ, দুটা ফেজ কারণ বলছিলাম। কি কি কারণ আবার একটু কাইন্ডলি বলো তো কেউ একটু। নিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট শেষ হয়ে গেলে একটা, আর একটা কি? স্যার টক্সিন তৈরি হলে। টক্সিন তৈরি হলে। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো কে কথা বলতেছিল? স্যার নাজির রহমান। আচ্ছা, নাবিল, তাই তো? জি স্যার, নাবিল। আচ্ছা নাবিল, তাহলে আমাকে বলো যে যদি তোমার নিউট্রিয়েন্ট শেষ হয়ে যায়, এখন যদি আমি তার গ্রোথটা এরকম বাড়াইতে চাই, এখন তুমি বলতে পারো যে স্যার ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়ায় আমার লাভ। শোনো, তোমার ব্যাকটেরিয়ার মধ্যেই কিন্তু প্রোডাক্ট তৈরি হচ্ছে, দামি দামি অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে, দামি দামি ভ্যাকসিন তৈরি হচ্ছে। তো তুমি যদি ব্যাকটেরিয়ার গ্রোথটাকে বাড়াই দিতে পারো, তোমার প্রোডাক্ট পারবে না? জি স্যার। তোমার প্রোডাক্ট পারবে। আচ্ছা, এখন নিউট্রিয়েন্ট শেষ হয়ে গেছে, যদি আমি নিউট্রিয়েন্ট বাইরে থেকে সাপ্লাই দিতে পারি, তাহলে কি আমার গ্রোথ পারবে কি? জি স্যার। পারবে, তাই না? এই যে নিউট্রিয়েন্ট বাইরে থেকে সাপ্লাই দেওয়া, এটাকে বলা হয় পেড ব্যাচ। কি বলা হয় এটাকে? পেড ব্যাচ বলা হয়। পেড, পেড মানে আসলে কি? খাওয়ানো, তাই না? খাওয়ানো। পেড মানে হচ্ছে খাওয়ানো, আর পেড হচ্ছে পাস পার্টিসিপেন্ট। তাহলে যেই ব্যাচে এরকম বাইরে থেকে নিউট্রিয়েন্ট দেওয়া হয়, সাপ্লাই দেওয়া হয়, এটাকে বলা হয় পেড ব্যাচ। আচ্ছা, এবার বলো নাবিল, তুমি বলো আরেকটা কি কারণ ছিল স্যার এই টক্সিন গ্রোথ বন্ধ হওয়ার? স্যার। টক্সিন তৈরি হওয়া। তাহলে এখন চিন্তা করো তো, টক্সিনের কারণে তো গ্রোথটা কিছুটা থেমে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে নাবিল, এমন করলে কেমন হয় আমাকে বলো তো। যদি যেই জিনিসটা তৈরি হচ্ছে, যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, আগের মিডিয়াম মনে করো আমি একটা সরাই দিলাম, নতুন মিডিয়াম আমি মনে করো একটা আবার নতুন করে দিলাম, তাইলে কিছুটা টক্সিন কি সরে গেল না? জি স্যার। মানে জিনিসটা এরকম ছবির মতো হবে খানিকটা। এই যে মনে করো আমি যে মিডিয়াটা আমার অলরেডি আছে এখানে, সেই মিডিয়ার মধ্যে ঝামেলা, কি ঝামেলা? যে আগের মধ্যে কিছু টক্সিন তার মধ্যে জমা আছে। তাহলে আমি যদি এই অংশটাকে বের করে দিয়ে নতুন করে ফ্রেশ মিডিয়া দিতে পারি, তাহলে কি কিছুটা টক্সিনের পরিমাণ কমে যাবে কিনা? জি স্যার, ডাইলুট হয়ে যাবে। এটাকে সহজ, এটাকে সহজ বাংলায় বলা হয় কন্টিনিউয়াস ফার্মেন্টার। এখন ডাইলিউট হচ্ছে টক্সিন, কিন্তু মিডিয়া কি ডাইলিউট হচ্ছে? মিডিয়া কিন্তু ডাইলিউট হচ্ছে না, কারণ তুমি 1 লিটার মিডিয়া সরাই নিলে তুমি কতটুকু মিডিয়া দিচ্ছ বলো তো? ও, আবার 1 লিটার দিচ্ছে স্যার। 1 লিটারে তুমি দিচ্ছ, তোমার মিডিয়াম কিন্তু এখানে ডাইলিউট হচ্ছে না। তোমার ডাইলিউট হচ্ছে কি বলতো? স্যার টক্সিন। টক্সিনটা ডাইলিউট হচ্ছে। টক্সিনও বলা হতে পারে, বা প্রোটিওলাইটিক প্রোডাক্টও বলা হতে পারে স্লাইডের মধ্যে। প্রোটিওলাইটিক প্রোডাক্ট মানে হচ্ছে যারা প্রোটিন ভেঙে ফেলে, মানে তোমার ব্যাকটেরিয়া এমন জিনিস তৈরি করলো যেটা তোমার মনে করো প্রোটিনটাকে ভেঙে ফেলতেছে, তোমার ভ্যাকসিনটাকে ভেঙে ফেলতেছে, সেটা তো ভালো না, সেটা তোমার সরাই ফেলতে হবে। এই জন্য 1 লিটার খারাপ মিডিয়া আমি সরাই ফেললাম, আর 1 লিটার ফ্রেশ মিডিয়া আমি দিয়ে দিলাম কন্টিনিউয়াসলি। এটাকে বলা হয় কন্টিনিউয়াস ফার্মেন্টার। আর আমি শুধু ফ্রেশ মিডিয়া দিতেই থাকবো, দিতেই থাকবো, কিন্তু টক্সিকটাকে আমি সরাবো না। আলটিমেটলি এখানে ফ্রেশ মিডিয়ার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে তোমার কিন্তু গ্রোথটা কিছু পরিমাণ বাড়বে, কিন্তু টক্সিকের কারণে আবার তোমার কিছুটা কিন্তু তোমার মারাও যাবে। তো এখানে দুটোই থাকতেছে। এটা হচ্ছে ফেড ব্যাচ। এবার আসলে তাহলে ব্যাচ ফার্মেন্টার কি হইতে পারে? ব্যাচ ফার্মেন্টার হচ্ছে, ধরো আমরা যখন ধরো বিরিয়ানি যখন রান্না করা হয়, স্পেশালি যেগুলো দম বিরিয়ানি রান্না করা হয়, তো দম বিরিয়ানি রান্না করার প্রসেস, চুলার মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে এরপর উপরে তোমার পাতিলের ঢাকনাটা লাগাই দেয়। লাগাই দিয়ে কি করে, চারদিকে দেখবা যে আটা দিয়ে বা কোনো কিছু দিয়ে তাকে ক্লোজ করে দেয়। তাকে ক্লোজ করে দেয় এবং একদম রান্না যখন শেষ হয়ে যায় তখন সে ঢাকনাটা ওপেন করে। অর্থাৎ এটা একটা ক্লোজ সিস্টেমে করা হয়। একদম শুরুতেই তোমার সবকিছু দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বিষয়টা দেখো, যে এই ছবিটা দেখো, একদম শুরুতেই তুমি সাবস্ট্রেট দিয়ে দিবা, একদম শুরুতেই তুমি গ্রোথ মিডিয়াম দিয়ে দিবা, একদম শুরুতেই তুমি ব্যাকটেরিয়া দিয়ে দিবা বা ইস্ট দিয়ে দিবা। এবং এক্স দিন পরে, অর্থাৎ ধরো 10-15 দিন পরে প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পরে তুমি প্রোডাক্ট গুলাকে আলাদা করে কালেক্ট করবা। এটা হচ্ছে ব্যাচ ফার্মেন্টেশন। তো ব্যাচ ফার্মেন্টেশন যেহেতু ক্লোজ সিস্টেমে করা হয়, এই জন্য তার আরেকটা নাম হচ্ছে ক্লোজ সিস্টেম। দেখো এখানে লেখা আছে যে ব্যাচ ফার্মেন্টেশনের আরেকটা নাম হচ্ছে ক্লোজ সিস্টেম।
সবকিছু আমি প্রথমে একবারে দিয়ে দিই আর একদম শেষে গিয়ে আমি ঢাকঢাক করি, তাহলে ব্যাচ সিস্টেমে বা ব্যাচ ফার্মেন্টেশনে কি সমস্যা হতে পারে বলো তো, তুমি কি বলতে পারবা? স্যার আমরা কন্টিনিউয়াস প্রোডাক্ট তৈরি করতে পারবো না, বারবার ব্যাচ চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে, এটা নাম্বার ওয়ান কথা। নাম্বার টু কথা তুমি যেহেতু প্রথমেই তাকে দিয়ে আর তুমি চেঞ্জ করো নাই, তাহলে তোমার টক্সিক প্রোডাক্ট গুলা কি মধ্যে জমা হয়ে গেছে না? জি স্যার। সেটা কিন্তু তোমার গ্রোথকে ইনহিবিট করবে। আবার একই সাথে তুমি প্রথমে নিউট্রিয়েন্ট দিয়ে দিচ্ছ, এরপরে তো তুমি কোনো নিউট্রিয়েন্ট অ্যাড করো নাই, তাহলে তোমার কি নিউট্রিয়েন্ট গুলো শেষ হয়ে যাবে না? জি স্যার। শেষ হয়ে যাবে। সো এগুলো ব্যাচ ফার্মেন্টেশনের প্রবলেম। এই প্রবলেমটার এই প্রবলেম দুটার কোন প্রবলেমটা কন্টিনিউয়াসে নাই বলো তো? স্যার নিউট্রিয়েন্ট এবং মিডিয়া বারবার দেওয়া যায় কন্টিনিউয়াসলি। হ্যাঁ, দুটোই আমরা দিতে পারি। সালটিফিকেট টক্সিনের অ্যামাউন্ট কমে যাবে এবং মিডিয়া যদি দিচ্ছি তাহলে গ্রোথটা কিন্তু বাড়তে থাকবে। এই জন্য এটাকে বলা হয় ওপেন সিস্টেম। কেন ওপেন সিস্টেম বলা হয়? কারণ এই যে কন্টিনিউয়াসলি আমরা কি দিতে পারি বলো তো, বাইরে থেকে মিডিয়াটাকে আমরা সাপ্লাই দিতে পারি এবং একই সাথে আমরা মিডিয়াকে আমরা বের করে ফেলতে পারি। আর ফেড ব্যাচ ফেড ব্যাচের সাথে তাহলে কন্টিনিউয়াস ডিফারেন্স কোথায় বলো তো? এই ছবি দেখে বলো। স্যার আমরা এখান থেকে বের করতেছি না স্যার কোনো কিছু। বের করতেছি না, জাস্ট আমরা মিডিয়াকে দিতেই থাকবো কন্টিনিউয়াস। তাহলে ব্যাচ ফার্মেন্টেশনের ক্ষেত্রে আমরা প্রথমে সবকিছু দিয়ে দিব আর সবার শেষে গিয়ে ওপেন করবো, এই জন্য এটাকে বলা হয় ক্লোজ সিস্টেম। কন্টিনিউয়াস আমরা মিডিয়া দিব আর একদিক দিয়ে মিডিয়া বের করবো, এটাকে বলা হয় ওপেন সিস্টেম। আর ফেড ব্যাচে আমরা শুধু মিডিয়া দিতেই থাকবো, কোনো কিছু বের করবো না, সবার লাস্টে গিয়ে বের করবো। এখন আরেকটা কোশ্চেন আমি একটু জিজ্ঞাসা করি, এটা একটু আরেকজন উত্তর করবা। সেটা ফেড ব্যাচ ফার্মেন্টেশনের সাথে কন্টিনিউয়াস ফার্মেন্টেশনের কি আরো কোনো তফাৎ আছে কিনা? আমাকে একটু বলার চেষ্টা করো তো, কোথায় মোট ভলিউম সেম থাকবে আর কোথায় মোট ভলিউম বাড়তেই থাকবে? এটা অন্য কেউ অ্যান্সার করবে। টোটাল ভলিউম কোথায় বাড়তেই থাকবে আর কোথায় টোটাল ভলিউমটা ফিক্স থাকবে? স্যার ফিড ব্যাচ ফার্মেন্টারে হ্যাঁ বলো বলো। স্যার ফিড ব্যাচ ফার্মেন্টারে ভলিউমটা বাড়তে থাকবে হ্যাঁ, কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, রাইট। আর কন্টিনিউয়াস ফার্মেন্টারে আমরা যতটুকু মিডিয়া তুলে নেব আবার ততটুকু দিয়েই তো ফিল করব, সো এটা সেমই থাকবে। এটা ভলিউমটা তাহলে ফিক্স থাকবে। এখন আমাকে বলো তো, টক্সিন প্রোডাক্ট কোথায় বেশি থাকবে, ফেড ব্যাচে না কন্টিনিউয়াসে বেশি থাকবে? কন্টিনিউয়াস স্যার, কন্টিনিউয়াস স্যার। না স্যার ফেড বেশি বেশি থাকবে স্যার, কারণ আমরা তো এটা বের করতেছি না স্যার। কারণ আমরা কিছুই বের করতেছি না, অ্যাকুমুলেশন হচ্ছেই, কন্টিনিউয়াসলি হচ্ছেই। আর কন্টিনিউয়াস ফার্মেন্টারে আমরা যখনই স্পেন্ট মিডিয়াটাকে বের করতেছি তখনই কিছু টক্সিন কিন্তু এখান থেকে বের হয়ে আসতেছে, ঠিক আছে? তো টক্সিনটা এখানে কম থাকবে। এই কথাগুলাই দেখবা এই লেখার স্লাইডের মধ্যে লেখা। আমি স্লাইড কেন পড়লাম না, কারণ স্লাইডের মধ্যে পড়লে রিডিং পড়াবো নয় সর্ট অফ, তো এই জন্য আমি একটু এক্সপ্লেন করলাম। বাট আমি যেগুলো এক্সপ্লেনেশন দিচ্ছি এগুলো আসলে এখানে লেখা, তোমরা পড়লে ইনশাল্লাহ বুঝবা। তা আমি একটু গো থ্রু করি, লেখাগুলো একটু গো থ্রু করি। দেখো, আমাদের মেন পড়া আসলে শেষ। যে ব্যাচ ফার্মেন্টেশন কি সবকিছু প্রথমেই দিয়ে দেওয়া হবে, নিউট্রিয়েন্ট দিয়ে দেওয়া হবে, তোমার মাইক্রো অর্গানিজম দিয়ে দেওয়া হবে, সাবস্ট্রেট দিয়ে দেওয়া হবে, আর সবার শেষে গিয়ে তোমার রিমুভ করা হবে, যেহেতু পুরো প্রসেসটা ক্লোজ থাকে এই জন্য তাকে বলা হয় ক্লোজ সিস্টেম। আচ্ছা, এরপর আসো আমাদের কন্টিনিউয়াস কালচার বা কন্টিনিউয়াস ফার্মেন্টেশন বা ওপেন সিস্টেম কেন বলা হচ্ছে? কারণ একদিক দিয়ে তুমি কি দিচ্ছ, একদিক দিয়ে তুমি ফ্রেশ মিডিয়াম দিচ্ছ, আর একদিক দিয়ে তুমি কি করতেছো, ডিসপ্লেস করতেছো কাকে? ইকুয়াল অ্যামাউন্ট অফ কালচারকে তুমি ডিসপ্লেস করতেছো। তুমি যদি 1 লিটার ফ্রেশ মিডিয়াম দাও তাহলে তুমি 1 লিটার পরিমাণ আবার আগের যে কালচার সেটাকে তুমি সরাই ফেলতেছো, মানে ডিসপ্লেস করতেছো। এই জন্য কন্টিনিউয়াস প্রোডাকশন এখানে অ্যাচিভ করা যায় এবং স্টেডি স্টেটে অ্যাচিভ করা যায়। আর সবার লাস্টে হচ্ছে ফেড ব্যাচ। এখানে তুমি কন্টিনিউয়াসলি ফ্রেশ মিডিয়াম দিতে থাকবা, কিন্তু তুমি অরিজিনাল কালচার যে মিডিয়াম তাকে তুমি রিমুভ করবা। এটাই এবং এখানে খেয়াল করো, যেটা তোমরা একটা পার্থক্য বলছিলাম, যে টোটাল ভলিউম কিন্তু এখানে বাড়তেই থাকবে। এখানে টোটাল ভলিউমটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে থাকবে। সো এই হচ্ছে মোটামুটি পড়া, এগুলাই দেখবে এখানে লেখা আছে। কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এখানে আছে। যেমন যদি আমি তোমাকে ব্যাচ ফার্মেন্টেশনের ডিসঅ্যাডভান্টেজ বলি,
যেটা নাবিল বলতেছিল যে একটা ব্যাচ তৈরি করার পর আরেকটা ব্যাচ আমার আবার তৈরি করা লাগবে, যেটা কন্টিনিউসলি তৈরি করা যায় না। যেহেতু আলাদা আলাদা ব্যাচ তৈরি করা হয়, এই জন্য ব্যাচ টু ব্যাচ ভেরিয়েশন থাকবে। যদি কেউ 2 কাপ দুধ চা আলাদা আলাদা করে তৈরি করে, হ্যাঁ, আলাদা আলাদা দিনে তৈরি করে, দুইটার টেস্ট 100% জীবনেও সেম হবে না, একটু না একটু ভেরিয়েশন থাকবে। আর যেহেতু এগুলো বায়োলজিক্যাল কাজ, এগুলো আরো বেশি প্রিসাইজ, তো এখানে যদি তুমি আলাদা আলাদা ব্যাচ তৈরি করো, ব্যাচ টু ব্যাচ ভেরিয়েশন এখানে থাকতেই থাকবে। আবার এখানে টাইমটা একটু বেশি লাগে, যেহেতু তুমি আলাদা আলাদা ব্যাচ করে করতেছো, সো ডাউন টাইম বেশি লাগে। আর সুবিধা কি? সুবিধা হচ্ছে যেহেতু একবার দিয়ে এরপর ক্লোজ করে, যেমন মনে করো যারা অনলাইনে ক্লাস অনেকে ঢুকছো, অনলাইন ক্লাসে ঢুকে জয়েন করে এরপর আর নাই, হয়তো ঘুমায় গেছে বা অন্য জায়গায় চলে গেছে, শেষে এসে আবার চেক করবে। ব্যাচ ফার্মেন্টেশনটা খানিকটা ওইরকম, যে প্রথমে সবকিছু দিয়ে দিছি আর সবার লাস্টে আমরা ওপেন করবো। এখানে কিন্তু আর ওই যে রেসপন্স করা লাগতেছে না বা কঠিন কিছু না, সহজ আর কি, সিম্পল, ইজি টু অপারেট এন্ড ইনএক্সপেন্সিভ। প্রথমে দিয়ে দেবো, লাস্টে সবকিছু ওপেন করবো, সেখানে চালানোর জন্য তোমাদের কোনো এক্সপার্ট কিছু লাগবেও না। তো এই হচ্ছে ব্যাচ ফার্মেন্টেশনের অ্যাডভান্টেজ, যেটা সহজ, চালানো সহজ, দামে কম। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে ভেরিয়েশন হবে এবং টাইম বেশি লাগবে। কন্টিনিউয়াস কালচারের ক্ষেত্রে আমাদের সবকিছুই সুবিধা। এখানে অ্যাডভান্টেজ গুলো লিখে নিবা যেগুলো আমি বলছি, এখানে টক্সিন কম থাকে এবং ব্যাচ টু ব্যাচ ভেরিয়েশন হয় না, কারণ কন্টিনিউয়াসলি প্রডিউস করা হয়, ডাউন টাইমটা কম। মানে ব্যাচ ফার্মেন্টেশনে যেসব সমস্যা কন্টিনিউয়াস কালচারে, সেগুলো হচ্ছে তোমার সুবিধা। আর ফেড ব্যাচের ক্ষেত্রে একটু আলাদা, একটু মিক্স টাইপের, এই জন্য এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবই আছে। কিছু অ্যাপ্লিকেশন লেখা আছে যে বেকারস ইস্ট, যেটা স্যাকারোমেটিস সেরিভিসি, বা অ্যান্টিবায়োটিক যেগুলো আছে পেনিসিলিন, বা অন্যান্য ইম্পর্টেন্ট সেকেন্ডারি মেটাবলাইট, সেগুলো আমরা ফেড ব্যাচের মাধ্যমে তৈরি করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ফেড ব্যাচের মধ্যে তুমি যদি তৈরি করতে চাও, যে অর্গানিজম নিয়ে তুমি কাজ করবা সেই অর্গানিজম নিয়ে প্রচুর পড়ালেখা করে তারপর সামনে আগাইতে হয়। এটার কারণটা এখন একটু বলে দিই। যেমন মনে করো তুমি যদি ব্যাকটেরিয়া ইউজ করো, ব্যাকটেরিয়ার মধ্যে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয় না, পিটিএফ বলি আমরা শর্টে, লিখে রাখতে পারো, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয় না। তো এই জন্য তুমি যদি হিউম্যান কোনো প্রোটিন বানাইতে চাও, তাহলে তুমি ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতে পারবা না, ফেড বেসে তুমি তখন ব্যাকটেরিয়া দিতে পারবা না। আচ্ছা, স্যাকারোমাইসিস সেরিভিসি, যেটাকে ইস্ট বলা হয়, ইস্টের মধ্যে কিছু কিছু পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হয়, কিছু কিছু হয়, কিন্তু সবগুলো তো হয় না, তো তোমাকে স্টাডি করে নিতে হবে। আমরা যদি ম্যামালিয়ান সেল কালচার ইউজ করি, যেমন মনে করো চাইনিজ হ্যামস্টার ওভারি, যেটা সিএইচও বলা হয়, বা কোভিডের সময় তোমরা ভেরোসেলের নাম শুনছো, এগুলো আফ্রিকান মঙ্কি দিয়ে করা হয়। অথবা অনেক ক্ষেত্রে হিউম্যান এমব্রায়োনিক সেল ইউজ করা হয়, হিউম্যান এমব্রায়োনিক কিডনি বলি আমরা, এইচইকে সেল। অথবা অনেক সময় হিউম্যান সার্ভিক্যাল ক্যান্সারের সেল লাইন ইউজ করা হয়, যেটাকে আমরা ভেলা সেল লাইন বলি। এই সেল লাইন গুলো স্টাডি করে কোন প্রোডাক্ট তুমি তৈরি করবা, তার উপর বেস করে সেল লাইনটা তোমার হচ্ছে চুজ করতে হয়, তার উপর চুজ করে তোমার অর্গানিজম সিলেক্ট করতে হয়। এই জন্য ফেড ব্যাচে এই জিনিসগুলো তোমার একটু টাফ হয়ে যায় বা ডিফিকাল্টিস হয়ে যায়, সেটা তার হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। এবং এটা এক্সপেন্সিভ, কারণ তোমার বিভিন্ন সেল লাইন ইউজ করতে হয় এবং আরো সফিস্টিকেশন এখানে আছে, তো এই জন্য এটা হচ্ছে একটু এক্সপেন্সিভ। আর এই টোটাল প্রোডাক্ট সামারি হচ্ছে তোমার এই ছবিতে, ব্যাচ ফার্মেন্টেশন শুরুতে সবকিছু দিব, সবার শেষে ওপেন করবো। ফেড ব্যাচে ফ্রেশ মিডিয়া দিব, কিন্তু কোনো কিছু আমরা রিমুভ করবো না, ফ্রেশ মিডিয়া আমরা রিমুভ করবো না, কন্টিনিউয়াস ফ্রেশ মিডিয়াও দিতে থাকবো, ইকুয়াল অ্যামাউন্ট বা ইকুয়াল ভলিউম অফ কালচার মিডিয়াম আমরা রিমুভ করতে থাকবো। টক্সিনের পরিমাণটা সবচেয়ে বেশি থাকবে ব্যাচ ফার্মেন্টারে, এরপরে ফেড ব্যাচে একটু কম থাকে, হালকা ডাইলিউট হয়, কারণ মিডিয়ামটা তো দেওয়া হচ্ছে। আর কন্টিনিউয়াসে টক্সিনটা সবচেয়ে কম থাকে। আর একটা ডিফারেন্স তোমাদেরকে বলে দিই, এটা স্লাইডের মধ্যে আসবে, বাট আমি হয়তো স্লাইড পরে দেখাইনি। কন্টিনিউয়াস ফার্মেন্টারের ক্ষেত্রে সব থেকে প্রলং হয় হচ্ছে গ্রোথ ফেজ, গ্রোথ ফেজ যেটা, এটা সব থেকে প্রলং হয়। আর ফেড ব্যাচের ক্ষেত্রে গ্রোথ ফেজের সাথে সাথে স্টেশনারি ফেজটাও প্রলং হয়। তাহলে ফেড ব্যাচের দুইটা ফেজ প্রলং হয়, একটা হচ্ছে গ্রোথ ফেজ আর একটা হচ্ছে তোমার স্টেশনারি ফেজ। আর কন্টিনিউয়াস ফেজে শুধুমাত্র গ্রোথ ফেজটা প্রলং হবে, অন্যান্য ফেজ প্রলং হবে। তো এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের পড়া। কারো কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে, স্লাইডের মধ্যে আছে বা স্লাইডের মধ্যে নাই, যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আস্ক করতে পারো। স্যার, হ্যাঁ, বলো। স্যার আমরা যখন আমাদের মিডিয়া বের করে নিব কন্টিনিউয়াস ফেজের, হ্যাঁ, তো স্যার হ্যাঁ। তখন তো আমাদের ব্যাকটেরিয়া বের হয়ে যাবে। না, এটা আসলে মিডিয়া ব্যাকটেরিয়া যেগুলো থাকে, ব্যাকটেরিয়ার বিভিন্ন মানে
তোমার হচ্ছে সাপোর্টের সাথে হচ্ছে তোমার থাকে। আর মিডিয়া যেগুলা এটা হচ্ছে তোমার তোমাকে কেমনে বোঝাই, ধরো মনে করো আমরা একটা ছবির মাধ্যমে বুঝি। ধরো এই ছবিতে দুটা মনে করো কম্পার্টমেন্ট আছে। তো ধরো আমার এখানে একটা কম্পার্টমেন্টে আছে হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা পার্টে তোমার আছে মনে করো নিউক্লিয়াস বা তোমার হচ্ছে সাবস্ট্রেট এরকম। সাবস্ট্রেট, নিউট্রিয়েন্ট মিডিয়া এবং হচ্ছে তোমার অর্গানিজম, তিনটাই আলাদা আলাদা করে থাকে। এখন বলতে পারো যে তাহলে নিউট্রিয়েন্ট মিডিয়া কিভাবে আসলে আপনার ব্যাকটেরিয়া কিভাবে ইউজ করে। নিউট্রিয়েন্ট মিডিয়া যখন ব্যাকটেরিয়া ইউজ করে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের যখন ধরো ব্যাপন হয় ফুসফুসে, তো ফুসফুস থেকে আমরা যখন ধরো নিঃশ্বাস আমরা যখন ছেড়ে দিই তখন আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইডটা বেশি পরিমাণ ছেড়ে দিচ্ছি, কিন্তু আমরা যখন নিচ্ছি আমরা কিন্তু অক্সিজেনও নিচ্ছি, কার্বন ডাই অক্সাইডও নিচ্ছি। আর ছেড়ে দেওয়ার সময় আমরা কার্বন ডাই অক্সাইডটা বেশি ছেড়ে দিই। তো এটা কেন হয়? ডিফিউশন প্রসেস হয়। আমরা জানি যে আমাদের ব্রঙ্কিওল গুলা কি করে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে। তারা ডিফিউশনের কারণে অক্সিজেনটা বেশি বেশি নিয়ে নেয় আর কার্বন ডাই অক্সাইডটা বেশি বেশি পরিমাণ ছেড়ে দেয়। একইভাবে তোমার ব্যাকটেরিয়া গুলা নিউট্রিয়েন্ট মিডিয়া গুলা প্রথমে রিসিভ করে। নিউট্রিয়েন্ট মিডিয়া গুলো যখন ডাইলিউট হয়ে যায় ইউজ করার পর, ডাইলিউটেড পার্ট গুলো তোমার হচ্ছে ডিসপোজ করতে পারে বা তোমার হচ্ছে রিমুভ করতে পারে। সেটার জন্য আলাদা চ্যানেল থাকে। এই জন্য তোমার হচ্ছে বের নিলে একসাথে সবগুলা নিবে আর বের করার সময় সবগুলা বের করে দিবে। বিষয়টা অ্যাকচুয়ালি ওরকম না। সবগুলোর জন্য তোমার আলাদা আলাদা চেম্বার থাকে। ক্লিয়ার হয়েছে কিনা কিছুটা বল। জি স্যার। স্যার আপনার যে সেকেন্ড ছবিটা দেখাইছিলেন স্যার, ওখানে তো স্টিম দিচ্ছিল, এই যে এটাতে স্যার, এটা হ্যাঁ বলো। ওইখানে স্যার মিডিয়ামের সাথে স্টিম কেন দেয়? আচ্ছা, স্টিম যেটা এটা হচ্ছে তোমার এখানে খেয়াল করো, এখানে অ্যারেটরের পার্টটা আসলে নাই। এখানে তোমার যে অ্যারেটরের পার্ট এটা দেখো নাই। এই যে সাবমার্জ যে অ্যারেটরটা আসলে কি করতেছিল, আহ, বিভিন্ন ফিশ অ্যাকুরিয়ামে দেখছো যে একটা অ্যারেটর থাকে। ফিশ অ্যাকুরিয়ামে দেখবা যে জি স্যার। একটা পার্টে তোমার অক্সিজেন দেওয়া থাকে। শুধু অক্সিজেন দিলেই চলে না, সেই অক্সিজেনটা পুরোটা তো সার্কুলেট করতে হবে। এই জন্য দেখবা নিচে একটা যন্ত্র থাকে, যেটা যন্ত্রটা এরকম তোমার বুদবুদ তৈরি করতে পারে, দেখছো না খেয়াল করে? জি স্যার। এই বুদবুদ তৈরি করার কাজটাই হচ্ছে তোমার স্টিম বা অ্যারেটরের কাজ। এরাই হচ্ছে তোমার এই বুদবুদ তৈরি করে পুরাটা জায়গায় তোমার এই অক্সিজেনটা সাপ্লাই করে দেয়। স্যার আমরা বাইরে থেকে যে এয়ার সাপ্লাই করতেছি, তো বাইরের স্যার এয়ারবর্ন ব্যাকটেরিয়াগুলো তো এখানে প্রবেশ করতে পারে না? না না, এগুলো খুব স্টেল এয়ারই সাপ্লাই করা হয় বা তোমার একদম বাইরের র এয়ার সাপ্লাই করা হয়। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তোমরা নিশ্চয়ই এইচভ্যাক সিস্টেম পড়ছো না? জি স্যার। তো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তোমার এরকম এইচভ্যাক সিস্টেম তো মেনটেন করাই হয়। তো সেখানে তো কিভাবে তোমার যে বিভিন্ন ফিল্টারও তোমরা পড়ছো, হেপা ফিল্টার, বিভিন্ন রকম ফিল্টার তোমরা পড়ছো। এই ফিল্টারিং এর মাধ্যমে তো আসলে আমরা ইয়াকে পিউরিফাই করে ফেলতে পারি, তাই না? আমরা অবশ্যই আমরা এখানে পিউরিফাইড ওয়াটার, মানে পিউরিফাইড এয়ার দিই। এখানে আরেকটা বিষয় আছে এক্সট্রা, যেটা এই ছবিতে ছিল না। এখানে যে কুলিং ওয়াটার সাপ্লাইটা আছে, এটা কেন আসছে বলতে পারবা? আর এখানে আবার কুলিং ওয়াটার ডিসচার্জ কেন হচ্ছে? স্যার নির্দিষ্ট টেম্পারেচারে স্টেবল মেনটেন রাখার করার জন্য। জন্য। হ্যাঁ, যদি আমার বেশি তোমার হচ্ছে হিট হয়ে যায় সেক্ষেত্রে কুল ওয়াটারের মাধ্যমে আমরা সেটা মেনটেন করতে পারি। সর্ট অফ যেটা ওই যে ওয়াটার পাম্পে যেরকম করা হয় খানিকটা ওই টাইপের। এটা একটা টেম্পারেচার রেগুলেশন প্রসেস। আর কোনো কোয়েরি? এই স্টিম দেওয়ার আরেকটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে তোমার এই যে দেখো ফ্লুইড কালেক্ট করার সময় অথবা হচ্ছে মিডিয়াম দেওয়ার সময় তুমি যখন স্টিম দিচ্ছ, তো এই স্টিমটার এই কারণটা হইতে পারে যে দেওয়ার সময়ের কথাটা আমি বলতেছি, আমি নট শিওর। দেওয়ার সময়টা এরকম হতে পারে যে মিডিয়ামটা যাতে তোমার খুব ওয়েল মিক্স হয়। অর্থাৎ তুমি যেটা দিচ্ছ সেটা তুমি যখন কন্টিনিউয়াসলি স্টিম ফ্লোর মাধ্যমে দিচ্ছ, এটা ফ্লোটা যাতে ভালো হয় বা সেটা যাতে ইউনিফর্মলি যাতে মিক্সড অবস্থায় যাতে ভিতরে তোমার যেতে পারে, এটা একটা কারণ হতে পারে। আর একটা, জি স্যার, আমি এটা আর ভাবতেছিলাম। এসিড এসিড বেস সাপ্লাইয়ের আর কি কারণ থাকতে পারে বলো তো? এসিড বেস কেন দিবে? স্যার ওরা যদি পিএইচ চেঞ্জ করে ওদের কোনো বাই প্রোডাক্টের হ্যাঁ কারণে? হ্যাঁ, এটা হচ্ছে আমার এই যে পিএইচ কন্ট্রোল সিস্টেম তো থাকবেই, সেন্সরে তো থাকবেই। তো যদি আমি দেখি কোনো কারণে আমার অ্যাসিডিটি বেড়ে গেছে, তখন আমরা বেজের সাপ্লাই দিয়ে পিএইচটাকে ঠিক করব। আর ভাইস ভার্সা। আর কোনো কোয়েশ্চেন?
ভিজুয়াল পেজে যদি সমস্যা থাকে তাহলে সেটাও বলো। স্যার একটা ছোট রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। আমাদের অনেকেই হচ্ছে স্যার ওই সময় আমরা প্রেজেন্ট দিতে পারি নাই, মানে ক্লাসে ঢুকতে একটু দেরি হয়ে গেছিল, 3:10-এ জয়েন হয়েছে। বলো কে কে ছিল না? স্যার আমি 62। তো নাম ডাকি, হ্যাঁ, যেগুলো যারা মিটিং ছিল তাদের নাম একটু ডাকি, থাকলে সমস্ত। স্যার আহ, 65। তারা আমি প্রথম থেকে ডাকি। আশিকুল ইসলাম আসো। জি স্যার, প্রেজেন্ট স্যার। ছিল, হ্যাঁ। মহিন আক্তার দিবা। রেনোমা তারেক। প্রেজেন্ট স্যার। আচ্ছা, এছাড়া কামরুন নাহারিসা, প্রেজেন্ট স্যার। রেজওয়ান আনিসা, প্রেজেন্ট স্যার। মাসরুল ইসলাম। ছিল বলতে মাসরুল ইসলাম ছিল না? জি স্যার ছিল। ছিল, ঠিক আছে। মোস্তফা আব্বাস। আচ্ছা, নাসরিন আক্তার স্যার আব্বাস ছিল স্যার। ছিল। আচ্ছা ঠিক আছে। নাসরিন আক্তার। ইয়েস স্যার। আব্দুল আল ইসলাম। ইয়েস স্যার। সাদে ইসলাম। প্রেজেন্ট স্যার। মুশফিকুর রহমান। প্রেজেন্ট স্যার। তাহমিদ রহমান। তাসলিম মাহমুদ অপরূপা। ইয়েস স্যার। আবিদ হাসান। ফাইমা বিনতে খায়ের। প্রেজেন্ট স্যার। ছিল, হ্যাঁ। সঙ্গীতা কবির। Okay, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা মিডিয়া সিলেবাস ক্লিয়ার করতে পারছি। তোমাদের আজকে যেটা পড়াইলাম ফার্মেন্টেশন, এটা কিন্তু মিডিয়া থাকবে না। তোমাদের মিডিয়া থাকবে হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি পড়তে। তো এই পার্ট থেকে যতটুকু পড়াইছি, ক্লাসে যতটুকু বলছি বা স্লাইডে যতটুকু আছে, বই পড়ার পাশাপাশি স্লাইডটা ভালো করে দেখো। প্রশ্ন খুব ঝামেলা হবে না আশা করি। যারা একটু ভালো করে পড়বা ইনশাআল্লাহ আনসার করতে পারবে। স্যার 104 ছিল, ওর নেট ডিস্টার্ব করতেছে। 104। সঞ্জিতা গভীর। আচ্ছা ঠিক আছে, ওকে। তোমাদের কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিই। তোমাদের মেয়ের জন্য বেস্ট অফ লাক। ভালো করে একটু পড়লে আমার পার্টটা ইনশাআল্লাহ ভালো আনসার করতে পারবা। আর বাকিদের পার্টের জন্য শুভকামনা।